এসেছে যখন বাড়ি বয়ে, তখন একটু মেয়েটার সঙ্গে দেখা করতে দাও না। আমি এখানে থাকতে আসিনি, কিন্তু জুজুকে যদি আমার কাছে বা বাড়ির বাইরে পেতাম তাহলে আমার এই বাড়িতে আসার কোনো দরকার ছিল না, আমি আসতাম না একদম। কত করে সিদ্ধার্থকে বললাম যে দিদির জন্য এত দামি শাড়ি কিনো না, ও তো আমার কোনো কথাই শোনে না। রাই, কি রে, শাড়ি দেখে একবার দাঁড়িয়ে পড়লি? শাড়ির জন্যে নয়, এতদিন বাদে সবাই একসঙ্গে হই হই করছে, এত আনন্দ। তারপর বলো, তুমি কি সব জামাই ষষ্ঠীর কথা বলছিলে না? আরে না না, সত্যি কোনো গল্প দিইনি, বিশ্বাস করো। এর সঙ্গে রাই আছে, জিজ্ঞেস করো। সোজা ওদের বাড়ি থেকেই আসছি। শাশুড়ি মা শালিকারা ছাড়লো? হ্যাঁ, ছাড়ে কি, এমনিতে জোর করে চলে এলাম। আরে তোমার মেয়ের জন্মদিন বলে কথা, আসতে হবে না? তবে এসছি একটা শর্তে, কিন্তু আবার ওখানেই ফিরে যেতে হবে। ও তাই বলো? হ্যাঁ, কিন্তু যার জন্য এলাম সে কোথায়? সে চলে আসবে, হয়তো একটু সাজাগোজা করছে। আপনি প্লিজ আসুন না, বসুন। সিদ্ধার্থ প্লিজ। হ্যাঁ, এসো। চলো। আরে এসো এসো এসো, এত দেরি করে এলে তোমরা? এসো এসো এসো, আসুন আসুন প্লিজ আসুন। জুজুকে দেখতে পেলাম না। জুজু জুজু এক্ষুনি চলে আসবে। আচ্ছা শোনো, ও যখন আসবে না তখন ওকে খুব করে বকে দেবে, বলবে তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো আর ও এতক্ষণ ধরে সেজেই যাচ্ছে। হ্যাঁ প্লিজ আপনারা বসুন। হ্যাঁ রাখুন রাখুন। মা, জুজুকে দেখতে পাচ্ছি না, আসেনি এখনো, কি ব্যাপার? কেন? আমি তোকে বলে এলুম হয়ে গেলে চলে আসতে। ওই তো বড় বৌমা ছোট বৌমাকে বলে এইছিল, হয়ে গেলে ওর সঙ্গে করে নিয়ে আসতে। যা জিজ্ঞেস করো। ওরা তো দাঁড়িয়ে গল্পই করে যাচ্ছে, দাঁড়াও দেখছি। বলছি, তোমরা কেউ খেয়াল করোনি জিজু এখনো আসেনি? বিশ্বাস করো অভি, আমি কতবার বলেছি কিন্তু কিছুতেই দরজা খুললো না তো। তাই তোমরা চলে এলে? না মানে আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি দাদা ভাই, আমি তো এইমাত্র এলাম, যতবার দরজা নক করছি এক কথা বলে যাচ্ছে, আমি যাব না আমি যাব না। শোনো না, আমার মনে হয় তুমি যদি না যাও ও কিন্তু আসবে না। আরে আমার উপরেই তো রাগ করেছে ও। ফাইনালি আমি তোকে টেনে নিয়ে চলে গেছিলাম। তোমরা প্লিজ যাও, গিয়ে ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। প্লিজ প্লিজ। জুজুবুড়ি কোথায়? তাকে তো সবাই খুঁজছে। আর বলো না, সে আসেনি। অসম্ভব জেদি হয়ে যাচ্ছে দিনের পর দিন, আর ওর এই সর্বনাশের পেছনে একটা মানুষের হাত। না শোন, আজকের দিনটায় মাথা গরম করিস না ভাই, কথাটা শোন আমার। দেখো মেচকা, তুমি এখন আমাকে অনন্যাকে নিয়ে জ্ঞান দিতে এসো। হ্যাঁ না, আমি তোকে কি করে দেবো বল? আমার তো জ্ঞান দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই। তুই এই মেয়েটার জেদটা বাড়াচ্ছিস তোরাই। এই তোদের দুজনের ঝামেলার মধ্যে পড়ে মেয়েটার জেদটা বাড়ছে, আর সেটা আমাদের দিকে খারাপ লাগছে। আজকে মেয়েটার দিন, এখন মেয়েটা যদি ঘরে মনমরা হয়ে বসে থাকে তাহলে। মনমরা টনমরা কিছু নয় মেচকা, জেদ। অসম্ভব জেদি হয়ে উঠেছে মেয়েটার, হবে নাই বা কেন? ও যদি একবার বুঝতে পারে বাড়িতে ওর জেদ মেটানোর লোক রয়েছে, তাহলে ও জেদি হবে না কেন? তুমি আমাকে বলো। এইটা নিয়ে আজকে আলোচনা করার দিন নয়, এইটাই আমি তোকে বোঝাতে চেষ্টা করছি। এই অনুষ্ঠানের আয়োজনটা তুই করেছিস, এত লোক তোর আমন্ত্রণে এসেছে, তার মধ্যে তোর গেস্ট রয়েছে সবচেয়ে বেশি। তারা কি ভাবছে? এখানে দাঁড়িয়ে আমার যে প্রেস্টিজ পাংচার হচ্ছে, এটার জন্য কে দায়ী? মেয়েটা যে এইভাবে অসম্ভব জেদি হয়ে উঠেছে, এর জন্য কে দায়ী? ন্যাকামি করে মাঝে মাঝে ফোন করে কেন মেয়েটা? হ্যাঁ, আরে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে দেখা করে, আজকে আবার ঢং করে জন্মদিনের গিফট নিয়ে চলে এসছে বাড়ি। এইসব না করলে তো কিছুই হতো না মেচকা। না 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 না, ও যেভাবে পারছে চেষ্টা করছে আমাদের মেয়েটাকে হাতে করার। কোর্ট ওকে কাস্টাডি দেয়নি, প্যাসিভ ওয়েতে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি মেচকা ছোটকা, আমি কিন্তু এটা কিছুতেই হতে দেবো না। আচ্ছা আস্তে আস্তে। কি হয়েছে রে? তুই কোথায়? লোকজন তোকে খুঁজছে। আর জুজুই বা কোথায়? ওকে তো লোকে খুঁজছে, ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর কাছে কে আছে? আমি জানি না, আমি জানি না ওর কাছে কে আছে, আদৌ আসবে কিনা। আমি এসবের মধ্যে নেই, তোরা যা পারিস তাই কর। দেখি দেখি, সর সর। ছোট ভাই একটা কথা বলি, কি হচ্ছে এটা? কি হচ্ছে বলতো?
আরে আজকে তো একটা অনুষ্ঠানের দিন, আজকে তো রাগারাগি করলে হবে? কুল কুল, ঠান্ডা হ। বলছি যে জুজুকে তো আমি ডাকলাম কিন্তু ও কিছুতেই আসছে না, দরজাটাও খুলছে না। এবার বাড়িতে এতজন লোক আসছে, ওর জন্য খোঁজাখুঁজি করছে সবাই, কি বলি বলো তো? আমি জানি না কি বলবি, তবে এটুকু বলতে পারি আজ যদি ও না আসে ওর কপালে দুর্ভোগ আছে। আস্তে আস্তে বাবা, মাথা গরম করিস না, তুই আবার রাগারাগি করিস না, যা গিয়ে একবার ওকে নিজে নিয়ে আয় যা। মেজকা কতবার বলবো আমি গেলে ও আসবে না। উফ, কি বিপদ হলো বলো তো। আচ্ছা দাঁড়া, তো মেজকে গিয়ে বলি। আমি না আবার এক গয়না দুদিন পরা পছন্দ করি না। আমার উনি তো আমাকে বলেন, তোমার এই শাড়ি আর তোমার এই গয়নাই তোমাকে শেষ করে দিল। তা বলুক কে? আমার বাপের বাড়ি বল, আমার বাপের বাড়ির কথা তো জানেন না। আমার বাবা এখনো বছরে দুবার আমাকে গয়না পাঠান। কি গো বলুন, গয়না পড়তে একটু ভালোবাসি। আমি আর মেজদি তো গয়নার দোকানে যাই আর গয়না কিনে নিয়ে চলে আসি। মেজদি গয়না কিনে এনে আমাকে দেখালেই হলো, আমি অমনি ছুট সোনার দোকানে। আর আমি যখন একটা গয়না কিনে নিয়ে আসি, মেজদি তখন বলবে, ও মা ডিজাইনটা তো খুব সুন্দর, কিন্তু দোকানে গিয়ে ওই ডিজাইনের গয়না বানাবে না, অন্য ডিজাইনের গয়না কিনে নিয়ে, হ্যাঁ সেরকমই গয়না কিনে নিয়ে চলে আসবে। আরে তোমাকে বলছি। আমায় বলছো? হ্যাঁ শোনো শোনো। দাঁড়া আসছি। আরে একবার কে জুজুকে তো গিয়ে ডেকে আনতে হবে, তাহলে অনুষ্ঠানটা তো কোনো মানে নেই। শোনো, অত জেদি মেয়েকে না আমি আর ডাকতে পারবো না গো। অনেকবার ডেকেছি, সবাই ফেল করে গেছে। তো তাহলে আর কি, অনুষ্ঠানটা তুলে দেওয়া হোক, সবাইকে বাড়ি চলে যেতে বলি। বাবা অদ্ভুত তো। তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ কেন বলো তো? আমি কি করবো? হ্যাঁ আশ্চর্য, সবাই পারলো না আর আমি পারবো কোত্থেকে শুনি? ওকে ডেকে আনা কি আমার দায়? ওই রকম একটা জেদি মেয়ে, ওর সাথে আমি এটে উঠতে পারি না, ঠিক আছে? বৌমাদের বলো না তারা কি করছে? আরে এই হ্যাঁ যা বলছি। মেজদা কি হয়েছে মেজদা? আরে জুজুটা আসছে না, জুজুটাকে না এখানে আনলে তো অনুষ্ঠানটার কোনো মানে হয় না। এবার তোমার মেজদিকে বললাম, তিনি তো বৌমাদের দিকে আঙুল দেখিয়ে চলে গেলেন। আমি তো একবার ডেকে এসেছি, ঠিক আছে আমি আরেকবার যাচ্ছি ডাকতে। হ্যাঁ দেখো তো। বদ্দি, হ্যাঁ বলো। বলছি যে জুজু তো এখনো আসেনি, তাই বলছি চলো না গিয়ে ডেকে আনি জুজুকে। দেখো দেখিনি, হ্যাঁ এখন লোক এসেছে, এত জেদ করে বসে আছে, আমি তো ভাবছি হ্যাঁ ডেকে আনবো। হ্যাঁ কত উপহার নিয়েছে সবাই, এসো। তো বড় চিন্তা হয় আমার। শোনো না, বলছি কি যে জুজু তো এখনো আসেনি, চলো না আমরা সবাই গিয়ে একটু ডেকে নিয়ে আসি। হ্যাঁ দেখেছো কাণ্ড, ভালো লাগছে, চলো তো দেখি। জেঠুমনি, আমার কিন্তু একটা মাইক লাগবে। মাইকে আমি এখান থেকে অ্যানাউন্স করবো যখন কেক কাটবে, তারপরে আমি অ্যানাউন্স করবো, সবাইকে বলবো গিফট টিফট দিচ্ছে, সব কিছু লাগবে, একটু ব্যবস্থা করে দিতে হবে। হবে সব হবে। হ্যাঁ ঠিক আছে। আসুন প্লিজ কাম। অভিমন্যু, হ্যাঁ বলো। বলছি যে এই গিফটটা জুজু তো এখনো এলো না, এই গিফটটা কোথায় রাখবো? ও বাড়িতে কোথায় আছে? এখনো এলো না। অভি, আজ জমাই ষষ্ঠী, আজ কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। হ্যাঁ আসলে আমরা ওকে উপহারটা দিয়েই চলে যাব। সে আদৌ আসবে কিনা আমি জানি না। মানে কি হয়েছে? আজ অনন্য এসেছিল, আর এসে জুজুর মাথাটা বিগড়ে দিয়ে চলে গেছে। ও মাই গড, আমি তোমাকে আগেই বলেছিলাম অভিমন্যু, ওর সঙ্গে যোগাযোগটা একদম বন্ধ করে দিও না। একটা সময় যোগাযোগটা এমনি ফিকে হয়ে যেত, এখন জোর করে বন্ধ করেছো বলে তোমরা দুপক্ষই এটাকে মানতে পারছো না। সিদ্ধার্থদা প্লিজ, তুমি অন্তত এই কথাগুলো বলো না। তুমি তো অনেকদিন ধরে চেনো, আর অনন্যার যা লাইফস্টাইল তাতে আমি আমার মেয়েটাকে কিছুতেই ওর সঙ্গে মিশতে দিতে পারি না। আমি ওর কাছ থেকে অনেক কথাই শুনেছি, তারপর আপনি আমাদের বাড়িতে যেদিন গিয়েছিলেন সেদিনও তো অনেক কথা হলো। একটা কথা বলবো, অনন্যার মতো মেয়ে সত্যি আপনাদের বাড়িতে মানিয়ে চলতে পারতো না। দেখুন আমি যেটুকুনি বুঝেছি, ও খুব কেরিয়ারিস্ট, অ্যাম্বিশিয়াস, তারপর একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে। দেখুন এই ধরনের কাজে তো টাইমের কোনো লিমিট থাকে না।
এই ধরনের মেয়ে কি করে আপনাদের মতো বাড়িতে মানিয়ে চলবে বলুন তো? সেই জন্যই তো মানিয়ে চলেনি। একটা কথা বলি, দেখো আমি তোমাদের ফ্যামিলিকে তো চিনি, তোমরা জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, বাড়িতে প্রচুর লোক আছে, কিন্তু সবার একটা নিজস্ব ইউনিট আছে। সেখান থেকে বেরিয়ে তোমার মেয়েকে তারা কতটা সময় দেয়? দেয় না তো। দেখো আমার মনে হয় তোমার মেয়ের দেখাশোনার জন্য, ওকে সময় দেওয়ার জন্য তোমার একটা 24 ঘন্টার জন্য লোক প্রয়োজন। তাহলেই হলো আর কি। আমি চাকরি বাকরি ছেড়ে এখন 24 ঘন্টা বাড়িতে বসে থাকি। আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলছি যে তোমার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলা উচিত, মানে ঘরোয়াটাই। বিয়ে? হ্যাঁ, একবার বিয়ে করে যে রিপেন্টটা আমি করছি, সেই আবার বিয়ে করে আমি রিপিট করতে চাই না বিষয়টাকে। সিদ্ধার্থদা, আমি ভালো হই, আমি মন্দ হই, আমি আমার মতন। আমার বাড়িতে যে আসবে তাকে আমার কথা শুনে চলতে হবে, এই পরিবারের নিয়ম মেনে চলতে হবে। তবে এই ধরনের মেয়ে আজকাল পাওয়া যায় কোথায় বলো? এই তো অনন্যার উপর ভরসা করলাম, কি লাভ হলো ভরসা করে? না না, মানে চাকরির কথা বলছি না, চাকরি তো অনেকেই করে, কিন্তু ক্যারিয়ারের জন্য আমি আমার সংসার, আমার সন্তানকে দেখবো না তা বললে তো হয় না। ইনফ্যাক্ট আমাদের বিয়ের পর পর অনন্যা যখন জুজুকে কনসিভ করলো, তখন আমি ওকে বলেছিলাম যে চাকরিটা ছেড়ে দিতে। দেখো টাকা পয়সার তো অভাব নেই। আমি ওকে এটাও বলেছিলাম যে তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমার মাসে যা মাইনে পাও আমি তোমাকে হাত খরচা দিয়ে দেবো, কিন্তু তারপরেও এরপরেও যে ও কি করে মানিয়ে নিতে পারলো না সেটাই। কিন্তু এই ধরনের মেয়ে আপনি খুঁজে দেখেছেন সত্যি কি নেই? অভিমন্যু দেখো, তুমি যদি দায়িত্ব দাও আমাদের, তাহলে কিন্তু আমরা মেয়ে খুঁজতে পারি। যেমন তুমি চাইছো তেমন মেয়ে পাবে। হ্যাঁ, থাক না সিদ্ধার্থদা, কেন আবার? মানে এই তো ভালো আছি। I don't want any more trouble. Please, I want peace in my life. That's it. দেখো আজ অসময়ে একটা কথা বললাম, আসলে পরিস্থিতিটি যা দেখলাম তাতে এটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। ইনফ্যাক্ট এই কথাটা, এটা নিয়ে আমি বহুদিন ভাবছি, মাথায় ঘুরপাক খাচ্ছে। অভিমন্যু, আমার সন্ধানে কিন্তু এমনই একটা মেয়ে আছে, যার কাছে সংসার ছাড়া, ঘর ছাড়া জীবনের অন্য কোনো মানে নেই, যে সকলের জন্য নিজের জীবন দিতে তৈরি আছে। ভাবো অভিমন্যু, যদি এমন একটা মেয়ে তোমার সংসারে আসে, তাহলে তোমার মেয়েটা কিন্তু বেঁচে যাবে। তোমার মেয়েটাকে সময় দেওয়ার দরকার। ভাবো, আমার কথাগুলো ভাবো, নইলে কিন্তু এই সমস্যা মিটবে না, বাড়তেই থাকবে। আর তুমি শান্তি চাই বলছিলে না? হ্যাঁ, জীবনে শান্তি চাই, এ কিন্তু তোমাকে শান্তিও দিতে পারবে। আরে বাবা, তুমি একটা দায়িত্বপূর্ণ কাজ করো। যদি মনে শান্তি না থাকে, জীবনে শান্তি না থাকে, তাহলে কাজটা করবে কিভাবে? ঘুঘু ডাকা দুপুর ছিল মায়াবী এক সন্ধেবেলা, শাঁখের ধ্বনি ছড়িয়ে দিত জ্যোৎস্না মাখা তারার মেলায়। কিশোরী এক সঙ্গিনী তার সারা দুপুর খেলতো করি, আকাশ এসে পায়ের কাছে দুলিয়ে দিত ডুরে শাড়ি। এই অভিমন্যু, একটু আসছে। হ্যাঁ, এই তুমি কার কথা বললে বলো তো? তুমি কার কথা বললে? আমি আবার কার কথা বলবো? আমি তো কারোর কথা বলিনি। বলেছো, আমি শুনেছি। আরে বাবা, আমি তো বলেছি এরকম মেয়ে খুঁজলে পাওয়া যায়, আর তুমি বলেছো এরকম মেয়েকে তুমি জানো। রাইট, গেস করতে পারছো না? দিদি? হ্যাঁ, আরে দিদি যদি এই সংসারে আসে, তাহলে ওই বাচ্চা মেয়েটা বেঁচে যাবে এবং অভিমন্যু শান্তি পাবে। কিন্তু দিদিকে ওদের পছন্দ হবে কেন? পছন্দ না হওয়ার কি আছে? দিদির মতো মেয়ে হয়, রাইট? হ্যাঁ, দেখো তুমি দিদিকে একটু বেশি ভালোবাসো বলে সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলো। দেখো এইবারের মেয়ে বউদের দেখেছো? হ্যাঁ, দেখো এরা চাকরি বাকরি করে না বটে, কিন্তু প্রত্যেকে শিক্ষিত, কনভেন্টে পড়া, স্মার্ট। সেখানে দেখো আমার বাংলা মিডিয়ামে পড়া, বিএ পাশ করা দিদি কমপ্লিটলি মিসফিট। দেখো ও এখন আমাদের বাড়িতে যেতে হলে মাকে সঙ্গে করে নিয়ে যায়, একা বাসে ট্রামে উঠতে পারে না। শুধু ঘর কন্যা দিয়ে অভিমন্যুদার মতো ছেলের জীবন চলবে? অভিমন্যুদার কথাটা একবার ভাবো। ঘর কন্যা করে না, বাইরের জগতের তুখো, এমন মেয়েই তো পছন্দ করে বিয়ে করে এনেছিল। টিকলো কি?
যাকে একটা অপশন দিয়েছি, রাই ভেবে দেখতে পারো। ঠিক আছে, মাকে বলে দেখি, পছন্দ হয় কিনা কে জানে। এক কাজ করবে, আজ তোরা ঝামেলার মধ্যে আছে, পরে একদিন এসে ভালো করে বসে ওর বাবা মার সঙ্গে কথা বলেন। আরে এই কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার স্ন্যাক্স কিছু নিয়ে এসেছো? হ্যাঁ নিয়েছি, আসলে আসল লোকে দেখাই পাচ্ছি না, ওর হাতে গিফটটা না দেওয়া পর্যন্ত। এই শোনো, একটা কথা বলি, তোমরা কিন্তু নিজেরা চেয়ে সব নিয়ে নিও, কিন্তু বুঝতে পেরেছো? ভালো করে খেও কিন্তু। হ্যাঁ, তোমরা তো বাড়ির লোকের মতো। আরে মেশোমশাই, আপনি আমাদের নিয়ে একদম চিন্তা করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ। এই বিলটা কি ব্যাপারটা কি? এগুলো কি হচ্ছে? এটা কি হচ্ছে যে আমি টেবিল সাজাবো, আমার মাইক্রোফোন চাই, আমি অ্যানাউন্স করবো, হ্যান করবো, তার কেকটা কাটা হবে তখন। জেঠুমনি, তুমি তো সবসময় আমাকে বকতে পারলে আর কিছু চাও না। যার জন্য অ্যানাউন্স করবো সেই কোথায়, সেই তো আসেনি। আর খুব একটা চট করে যে চলে আসবে তাও মনে হচ্ছে না। ও তাহলে দেখো না, সেই যে দুপুরবেলা বৌদির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, ব্যাস তখন থেকে জেদ ধরে বসে আছে। জেঠিমণি কোথায়? জেঠিমণি গেছে তাকে ভুলিয়ে ভালিয়ে আনার জন্য। ও আচ্ছা, ও তাহলে এক্ষুনি এসেই হবে। মা, এবার কিন্তু তোমার কোনো কথা শুনবো না। আমরা সব বোনেরা মিলে ঠিক করেছি কেদারবদ্রী যাব, তোমাকে কিন্তু যেতেই হবে। হ্যাঁ মা, আসলে আপনার জন্যই কিন্তু মেনলি এই কেদারবদ্রী ট্যুরটা অ্যারেঞ্জ করা। আপনার হয়তো মনে নেই, আপনি কিন্তু কথায় কথায় আমাদের একবার বলেছিলেন যে আপনার 2-3টে তীর্থস্থান দেখার খুব ইচ্ছে রয়েছে, তার মধ্যে এই কেদারবদ্রী আর হরিদ্বারও রয়েছে। তা হরিদ্বার তো আপনি ঘুরে এসেছেন, তাহলে কেদারবদ্রীটা বাকি থাকে কেন? সবাই মিলে বেরিয়ে পড়া যাক, কি রানী? একদম ঠিক বলেছে যাবো। ও জানো তো, আমার না ভেবে কিরকম আনন্দ হচ্ছে। আর শোনো না, বলো। টিকিট কাটার অন্তত 15 দিন আগে তুমি কিন্তু আমাকে জানাচ্ছ। আরে ছুটির অ্যাপ্লিকেশন করতে হবে অফিসে। জো হুকুম। কবে নাগাদ যাবি সেটা ঠিক কর আগে। আরে সেই সব আলোচনা করব বলেই তো প্ল্যান করে এসেছিলাম, আর আজই মেজদের নেমন্তন্ন বাড়ি চলে যেতে হলো। কোনো মানে হয় বলো মা? আরে বাবা, তোরা তো আছিস, সারা রাত ধরে বসে আলোচনা করিস, আর তারা তো নেচেই আছে, শুধু একটু উস্কে দেওয়ার অপেক্ষা। হ্যাঁ, তা যা বলেছেন। আসলে সিধুদার সঙ্গে বেড়াতে না গেলে না কোনো আনন্দই হয় না। ও এত ভালো ট্যুর ম্যানেজ করতে পারে না, তাই আমরা ওকে ছাড়া কোনো ট্যুর প্ল্যান করি না। কিন্তু মা, এবারে কিন্তু শুধু আমরা দুটো ফ্যামিলি যাব না, আমরা আপনারা সবাই মিলে যাব। তোমরা যে বলছো আমাকে যেতে, কিন্তু বাড়িতে কে থাকবে? এত বড় একটা বাড়ি পাহারা দেবে কে? কেন, দিদি থাকবে, জেঠিমা চলে আসছে তো। আর দেখো মা, জেঠিমা কিন্তু ঠিক একটা দলের সঙ্গে বেড়াতে চলে গেল, মাঝখান থেকে তোমারই কোথাও যাওয়া হয় না। ছায়াদি আছে, দিদি আছে, জেঠিমা আছে, আর কতজনকে লাগবে মা? ও মা, আমরা সবাই মিলে যাব, আর পারুকে না নিলে? হ্যাঁ, পারুদি গেলে তো খুব ভালো হয়। ব্যাস, এই আলোচনাটা আর এগিয়ে নিয়ে গিয়ে কোনো লাভই নেই, কারণ আমি বুঝে গেছি যাওয়াটা আমাদের হচ্ছে না। ও মা, কেন রে? কেন রে আবার কি মা? আচ্ছা, দিদি চলে গেলে জেঠিমাকে কে দেখবে বলো তো? আর ছায়াদির ওপর ভরসা করে জেঠিমা একা কিছুতেই বাড়িতে থাকতে চাইবে না। আর জেঠিমাকে নিয়ে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন ছায়াদিও বলবে আমি ফাঁকা বাড়িতে থেকে কি করব, আমি দুদিন দেশের বাড়িতে ঘুরেই আসি। আর তুমি তো আবার বাড়ি তালা বন্ধ করে রেখে কোথাও যাবে না। সুতরাং আমাদের কোথাও যাওয়া হচ্ছেও না, আর আমরা শুধু শুধু প্ল্যান করছি। দেখ, তোরা কথা বলতে পারিস, আমি কি বলতে পারি এ কথা? আমি কি ওর সামনে ওকে একা একা রেখে চলে যেতে পারি? আচ্ছা মা, দিদির জীবন তো পড়ে আছে যাওয়ার জন্য। যদি কোনোদিনও বিয়ে হয় তাহলে তখন বরের সাথে যাবে। হ্যাঁ রে, তোরা এখনো আশা রাখিস যে দিদির বিয়ে হবে? দিদির পাত্র দেখা তো আমরা কবেই ছেড়ে দিয়েছি। কম তো দেখোনি মা, কেউ যদি পছন্দ না করে তাহলে তুমি কি করবে বলো? আর দিদির মতো মেয়ে আজকালকার দিনে চলে না মা। চাকরি বাকরি যদি করতো তাহলে বুঝতো,
কিচ্ছু বুঝতো না রে, কিচ্ছু বুঝতো না। ও আর যাই করুক, ওর দ্বারা চাকরিটা হবে না। এই সংসার টংসার নিয়েও দিব্যি আছে। দেখবি সংসার থেকে এক পা বাইরে বেরো, ওই ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করে মরবে। আর দেখ শেষদি, আমরা 5 বোন ছোট থেকে একসঙ্গে এই বাড়িতে মানুষ হয়েছি। বাবা আমাদের প্রত্যেককে লেখাপড়া শিখিয়েছেন, আর বাবা চাইতেন আমরা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াই, চাকরি বাকরি করি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা কেউ কেউ চাকরি করি, কেউ কেউ হয়তো করি না। যেমন তুই চাকরি করিস না, মেজদি করে না, কিন্তু তার মানে তো এই নয় যে তোরা বাইরের জগতে পা রাখতে পারিস না। আসল কথাটা হচ্ছে চাকরি করা বা না করা নিয়ে নয়। ও নিজেকে কিরকম একটা জড়ো ভরত করে রেখেছে, আর এটা না আমার একদম ভালো লাগে না। আসলে কি জানিস তো, এই বাড়িতে থেকে থেকে চলাচলের অভ্যেসটা একবার যদি হারিয়ে যায় না, তাহলে এরকমই হয় রে। ওই এক গানের স্কুল আছে, ওটাই ওর বাইরে যাওয়া। আর যাই হোক, ওই গানের স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ভর দিদিমণির চলবে না। মা, মা, ও মা, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? সবাই এখানে বসে গপ্প করছে, তুইও তো থাকতে পারতিস। অনেকগুলো বাসন পড়েছিল মা। ছাদি একা একা পারতো না, তাই একটু হাতে হাতে এগিয়ে দিলাম। খিরে দিদি, কাপড় বদলে এলি, কোথাও বেরোচ্ছিস? আজ তোর আবার গানের স্কুল আছে নাকি? হ্যাঁ সেটাই তো, তাই মাকে বলতে এসেছি। মা আমি... ও দিদি, শোনো না, বলছি তুমি কি আজকেও গানের স্কুলে যাবে? মানে আজকে বাড়িতেই আমাদের সকলকে গান শোনালে হয় না? হয় না গো, বাচ্চাগুলো বসে থাকবে। আমার তো 1 ঘন্টার ব্যাপার, আমি এক্ষুনি চলে আসবো। হুমা, তুই আমাদের চা খাওয়াবি না দিদি? কেন গোরা, যদি আমার হাতে চা খেলে কি তোমাদের পছন্দ হবে না? আহা, চা বলতে তো শুধু চাই নয়, দিদি কি সুন্দর সিঙ্গারা ভাজে। ভাবছিলাম আজকে সবাই মিলে গরম গরম সিঙ্গারা খাবো। আমি সিঙ্গারার পুর বানিয়ে রেখে গেছি, ছায়াদি সময় মতো দিয়ে দেবে। ছায়াদি দিয়ে দিও কিন্তু। ও মা, তুই এসব আবার কখন করলি? এই তো করে নিলাম মা। আচ্ছা, তোর আজ না গেলে কি হয় বলতো? সবাই এসেছে, বাড়িতে রয়েছে, ওরা তো রোজ রোজ আসে না। একটা দিনের জন্য এসেছে, সবার সঙ্গে একটু গল্প গাছা করলে কি ক্ষতি হয় বলতো? ওরা তো থাকবে রাতে, আমি ফিরে আসি, তারপর না হয় রাতে গল্প করব। বছরের পর বছর তো গান শেখাচ্ছিস, কি হচ্ছে ওই গান শিখিয়ে? কটা টাকাই বা পাস? শুধু কি আর টাকার জন্য গান শেখাই রে? তাহলে কিসের জন্য শেখাস? তুই তো বলিস ওই টাকা দিয়ে তোর নাকি হাত খরচা চলে। কি এমন টাকা পাস? সর্বসাকুল্যে সারা মাসে 1000 টাকা হয়তো পাস কিনা সন্দেহ। আমার কি বা খরচ, যা পাই তাতে আমার ঠিক চলে যায়। সবাই যখন বলছে আজকে দিনটা বাড়িতে থাক না, বাড়িতে থাকলেই তো দিদিকে কিছু না কিছু করতে হবে। আর বাড়িতে থেকে তো তোমাদের মতো হাত পা ছড়িয়ে বসে গল্প করতে পারবে না। তার থেকে দিদি যাক না, ঘন্টাখানেক একটু অন্য কাজ করে আসুক, তবু তো সেখানে দুদণ্ড বসতে পারবে। হ্যাঁ রে, আজকে গানের স্কুল ছুটি দেয়নি? না মা, ছুটি দেয়নি। ছুটি দিলে কি আমি আর যেতাম বলো? আচ্ছা পারুদি, একটা দিন তুমি অ্যাবসেন্ট করতে পারো না? মানে আমাদের সকলের জন্যও পারো না? আমি তো 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব, তারপর তোমাদের সঙ্গেই থাকবো। সপ্তাহে একটা দিনই গানের ক্লাসটা হয়, একদিন কামাই করলে আবার একটা সপ্তাহ। তো কি হয়েছে কি তাতে? কি এমন কাজ যে কামাই করা যাবে না? কিছু বললে ছেড়ে দিবি? কেউ কিচ্ছু বলবে না রে, আমারই খারাপ লাগবে। আমি এই গানের ক্লাসটায় না গেলে আমার মনটা খারাপ হয়ে যায়। বাচ্চাগুলো তো আশা করে থাকে, আর আমিও অপেক্ষা করি সপ্তাহে একবারই বাচ্চাগুলোকে দেখতে পাবো।
আমি আমার জন্যই যাই রে। তার মানে তুই যাবি? আচ্ছা একটা কথা বল, তোরা যখন কেউ কিছু করিস আমি কি মানা করি? আমার এই কাজটাকে না করিস না রে। ও পারদি, রাতের বেলা কি কি করতে হবে তুমি যাবার আগে আমাকে দেখিয়ে দিয়ে যাও। ইম্পসিবল। আজ রাতে তো বিরিয়ানি হবে শুনেছিলাম, সেটা তুমি কি করে করবে? ওটা তো দিদিই করতে পারে। নাকি তোর গানের স্কুলের জন্য সেই প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেছে দিদি? কোনো প্ল্যান চেঞ্জ হয়নি রে, আমি বিরিয়ানি সমস্ত মশলা করে রেখে গেছি। আচ্ছা তোরা একদিন মুখ ফুটে বিরিয়ানি খেতে চেয়েছিস আমার কাছে, আর আমি খাওয়াবো না? ভাবলি কি করে বলতো? এরকম কোনোদিন হয়েছে নাকি? আচ্ছা তুই 1 ঘন্টার মধ্যে ফিরবি বলছিস, তো ফিরতে তো অন্তত 7টা 7:30 বেজে যাবে। তাহলেও মা আমি ঠিক বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবো। ওরা খেতে বসার আগে দেখবে বিরিয়ানি তৈরি। তুমি একদম চিন্তা করো না মা, এবার বেরোই, না হলে বড় দেরি হয়ে যাবে। আসি, হ্যাঁ আসছি।